তৎক্ষণাৎ চোয়াল শক্ত হয়ে যায়। রুমের ভেতর কাউকে না দেখে এদিক ওদিক খুঁজল, কোথাও নেই সিরাত। সে হাত ছাড়ে কবিরকে। এদিকে কবির ভাবলেশীনভাবে সোফায় আরাম করছিল। স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্তে সেখানে না যাওয়াই ভালো মনে হয়েছে তার কাছে। কিন্তু আহাম্মক কবির কি আসল কাহিনী জানে? প্রমুখের বাজখাই স্বর শুনেই থতমত খেয়ে দৌড়ে গিয়ে বলল, বলুন স্যার। সব সার্ভেন্টগুলো কোথায়? নাক ডেকে ঘুমাচ্ছে? তাদের রূপ দেখার জন্য টাকা দিয়ে রাখি। এই মুহূর্তে রুম পরিষ্কার করতে বলো। কবির মাথা নাড়িয়ে ভালো করে পর্যবেক্ষণ করলো রুম। পরক্ষণেই চোখ বড় বড় হয়ে যায় তার। সর্বনাশ! এই রুমের কি অবস্থা! সে মনে মনে ভয়ানক কিছু আন্দাজ করে দ্রুত সার্ভেন্টদের ডাকতে যায়। প্রমুখ চারপাশে খুঁজে অবশেষে বারান্দার গ্রিল ধরে বসে থাকা মেয়েটির দিকে চোখ যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। মলিন মুখে সিরাত থেকে থেকে ফুপিয়ে উঠছে। প্রমুখ অ্যালবামের কথা ভুলে এগিয়ে গেল, সিরাতের পাশে বসে বলল, ঘুম থেকে উঠেছো কখন? খেয়েছো? সিরাত জবাব দিল না। সে একটু আগেই প্রমুখের চিৎকারে ঠিকই টের পেয়েছিল লোকটা বাসায় এসেছে। তবুও হেয়ালিভাবে বারান্দাতেই বসে আছে। সে প্রমুখের কথায় একটু তাকায়। চোখের কার্নিশ থেকে পানি গড়িয়ে পড়ল এক ফোঁটা। অতঃপর মুখ ফিরিয়ে আবারও আকাশের দিকে তাকায়। প্রমুখ হাঁটু গেড়ে বসে নিজেকে নিয়ন্ত্রণ করল। দীর্ঘশ্বাস ফেলে বলল, কি বললাম কানে যায় না? হাতে মাথা এলিয়ে সিরাত চুপ করে রইল। এবার প্রমুখ তেতে ওঠে। সিরাতের হাত ধরে টেনে উঠাতে উঠাতে বলে, চলো খেয়ে নেবে। বলেছি না যা ইচ্ছে তাই করবে। তাহলে আমাকে এভাবে পেইন দিচ্ছ কেন? তোমার পাগলামোর জন্যই এই সময় বাসায় আসতে হলো। বাসায় কি খাওয়া জিনিসের অভাব পড়েছে? সিরাত হাত ঝটকা মেরে ছাড়িয়ে নেওয়ার জন্য উদ্বিগ্ন হয়। নরম গলায় বলে, মায়ের অভাব পড়েছে। প্রমুখ হঠাৎ থেমে যায়। ভ্রু কুচকে আচমকাই হাত ছেড়ে দিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর নিজেকে স্বাভাবিক রেখে বলল, খেতে চলো। আজ যা করেছো ভুলেও নেক্সট টাইম এসব করার সাহস দেখাবে না। বাচ্চাদের মতো পাগলামি একদম সহ্য করব না। তোমার যা খেতে ইচ্ছে করে জুলেখাকে বলবে। সব দায়িত্ব আমি তাকেই দিয়েছি। খাবো না। সিরাত জেদ নিয়ে কথাটি বলে। প্রমুখ চটে যায়। সিরাতকে টেনে হিঁচড়ে নিয়ে আসে ডাইনিং টেবিলে। সিরাত তার সাথে না পেরে লাফিয়ে ওঠে। প্রমুখের বুকে ধাক্কা মেরে বলে, একদম জোর করবেন না, খাবো না আমি। রাগে ক্ষুব্ধ হয়ে এটুকুই বলে থামল। এরপর তিরিক্ষ মেজাজে বলল, শুনেছেন, খাবো না। প্রমুখ রেগে যায়। এই মেয়ের এত বড় গলা! অসহ্য লাগছে তার জীবন। মনের কাছে হেরে কি ভুল করে ফেললো সে? ভুলের মাসুল দিতে হচ্ছে এখন। জেনে শুনে ঝালমরিচ বাসায় নিয়ে আসলো। কি দরকার ছিল বিয়ে করার? হাত মুষ্টিবদ্ধ করে সিরাতের বাহু ধরতে যায়। সিরাত ভয়ে এক পা পিছিয়ে গেল। হঠাৎ মাথায় বাঁচার উপায় আসতেই সে সামনে পানির গ্লাস নিয়ে প্রমুখের মুখ বরাবর ছুঁড়ে মারে। আকস্মিক ঘটনায় হতবিহ্বল হয়ে গেল প্রমুখ। তাদের কথা কাটাকাটিতে কবির সহ আরো দুজন লোক কর্নারে দাঁড়িয়েছিল। তারাও অবাক চোখে তাকিয়ে রইল। আশ্চর্য কাণ্ড ঘটিয়ে এবার সিরাতও হতবাক। ভয়ে জড়সড় হয়ে হালকা ঢোক গিলল। প্রমুখ এবার দিক হারায়। মস্তিষ্ক গরম হয়ে গেল মুহূর্তেই। চোখ বন্ধ অবস্থায় ডান হাতে মুখ মুছে সে রাগে ক্রোধে ধমকে উঠে বলে, সিরাত, অতিরিক্ত করছো তুমি। চোয়াল শক্ত করে থামল সে। এরপর বলল, কবির, সিসি ক্যামেরায় দেখ শাশুড়ি আম্মা কি করছে। এই মেয়ে খুব জ্বালাচ্ছে আমায়। শাশুড়ি আম্মার কলিজা বরাবর গুলি চালাতে বল রায়হানকে। সিরাত মায়ের কথা শুনে ভয়ে চেয়ারে বসে। মাথা নুয়ে রেখে অনুভব করলো আবারও এক দুঃসাহসিক কাজ করে ফেলেছে সে। জুলেখা এসে কাচুমাচু করে দাঁড়ালো তাদের পেছনে। প্রমুখ বড় বড় শ্বাস ফেলে তীক্ষ্ণ চোখে চেয়ে সার্ভেন্টকে বলল, প্লেটে খাবার নিয়ে এসো। এই মেয়েকে খাইয়ে আমাকে উদ্ধার করো। অসহ্য হয়ে গেলাম। জীবনটা আমার নরক বানানোর জন্য উঠে পড়ে লেগেছে এই মেয়ে। সার্ভেন্ট দুটি চটজলদি রান্নাঘরে যায়। কবির ভয়ে সিটিয়েছিল এতক্ষণ। তার বউ এ কি করলো? সিরাতের সাহস দেখে সে চমকে গেছে বেশ। সিরাতের সামনে প্লেট রাখলেও একটা দানাও মুখে দিল না। কয়েক মিনিট অতিবাহিত হলে প্রমুখ কপাল কুঁচকে ডাকলো কবিরকে। কবির, তোর ম্যামকে খাইয়ে দে, হয়তো নিজ হাতে খেতে পারছে না। প্রমুখের কথায় মুহূর্তেই চোখ বড় বড় হয়ে যায়। অবাক হয়ে জবাব দেয়, আমি কিভাবে খাইয়ে দিব? যেভাবে বাচ্চাদের ভুলিয়ে ভুলিয়ে খাওয়ায়, সোনা মনা বলে বলে খাওয়া। আপনার বউ, আপনি খাওয়ান। কবির মুখের উপর কথা বলে জিহ্বায় কামড় দেয়।
ভুল জায়গায় আবারও ভুল কথা বলে ফেলেছে সে। প্রমুখ রক্তচক্ষু হয়ে বলল, তোর ম্যামকে আদর করে খাওয়া, বাচ্চাদের যেমন এটা ওটা দেখিয়ে খাওয়ায় ওই রকম। ছোট মেয়ে তো, মায়ের হাত ছাড়া খেতে চাইছে না। কবির মুখ ভেঙচি কাটল। এত সুন্দর বউ পেয়েও এই বেটা ধমকের উপর রাখছে সারাক্ষণ। কোথায় আদর করে খাওয়াবে? জুলেখা এবার আমতা আমতা করে বলল। ভাইজান, আপনি ভাবিকে খাইয়ে দিন। প্রমুখ থতমত খায়। শেষমেশ তাকে খাইয়ে দেওয়ার চাকরি নিতে হবে? এত আহ্লাদ তার মোটেও ভালো লাগছে না। তাছাড়া কিভাবে খাওয়ায় তাই তো জানে না সে, বরং এসব ঘটনায় কাল থেকে সে বিরক্ত। প্রমুখ পকেট থেকে ফোন হাতে নিয়ে তাইমা খানমের বাসায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ বের করলো। সেখানে তাইমা খানম শুয়ে আছে। সে ফোনে গিয়ে সিরাতের সামনে ধরল, বলল, শাশুড়ি আম্মা খুব আয়েসে আছে, তুমি এখন না খেলে এই আয়েস 1 সেকেন্ডও টিকবে না। আমার হাত থেকে ফোন কানে যাওয়ার সাথে সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, এবং সেটা তোমার চোখের সামনে। এখন বলো, তুমি কি চাও? না খেয়ে মায়ের মৃত্যুর কারণ হতে? অবশ্যই তার অকালে মরে যাওয়ার সম্পূর্ণ দোষ তোমার। সিরাত এক দৃষ্টিতে ফোনের দিকে তাকালো, হাত বাড়িয়ে ফোন থেকে তাইমার মুখে হাত বুলিয়ে দেয়। মাকে কাঁদতে দেখে সেও কেঁদে উঠে বলে, মা, ও মা। প্রমুখ চট করে ফোন নিজের কাছে আনে, উঠে দাঁড়িয়ে বলে, চটপট খাও, আমার অনেক কাজ আছে। এভাবে সারাক্ষণ তোমার সঙ্গে তামাশা করতে পারবো না। সিরাত চোখ মুছে লক্ষ্মীমের মতো খেয়ে নিল। নাক মুখ মুছে হালকা খেয়ে প্রমুখের ইশারায় রুমে যায়। তৎক্ষণাৎ কবির একটা লাগেজ এনে সিরাতের সামনে রাখে। প্রমুখ লাগেজ থেকে সব জিনিস বের করে বলল, কাল থেকে এক কাপড়ই পরে আছো, যাও শাওয়ার নিয়ে আসো। সিরাত বাধ্যবের মতো শাওয়ার নিতে যায়। সত্যি সত্যি তার গা গুলিয়ে আসছিল। ঠান্ডা পানিতে অনেকক্ষণ যাবৎ গোসল করে বেরিয়ে আসে। তোয়ালে পেঁচিয়ে বারান্দায় কাপড় মেলে আসলো রুমে। প্রমুখ বিছানায় পায়ের উপর পা তুলেই ছিল। হঠাৎ সিরাতকে দেখে তার দৃষ্টি এলোমেলো হয়, ডুবে যায় সদ্য গোসল করে আসা মেয়ের মুখের দিকে। মাত্রার রূপে কান্না করায় মুখ ফুলে আছে, চোখ দুটোও লাল। প্রমুখ জিভ ধারা উষ্ঠ ভিজিয়ে ঢোক গিলে বলল, আমি বাইরে যাব, ফিরতে রাত হবে। তুমি ভদ্রমেয়ের মতো জুলেখার সাথে খেয়ে ঘুমিয়ে যাবে। সিরাত জবাব দিল না, এলোমেলো পায়ে চলে গেল বারান্দায়। প্রমুখ ভ্রু বাঁকিয়ে পরক করল ভিজে যাওয়া সিরাতের পিঠ। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে সে। ভেজা চুলগুলো হঠাৎই মুছিয়ে দিতে অধম ইচ্ছে জাগলো তার। ছট করে চমকে তাকায়। মেয়েটার কাছে থাকাও রিস্ক। সে জলদি করে বেরিয়ে যায় রুম থেকে। রাতে সিরাত জুলেখার সাথে কোনো কথা না বলে খেয়ে নিল। জুলেখা দু একবার জিজ্ঞেস করেও কোনো উত্তর না পেয়ে দমে যায়। সিরাত হতাশ হয়ে খাওয়া দাওয়া সেরে বিছানায় এসে বসে। কিভাবে মনকে বুঝাবে এসব স্বপ্ন? ঘুম ভেঙে গেলেই তো আবার সে তার মাকে কাছে পাবে। ওই অসভ্য লোকের সাথে এক বিছানায় ঘুমাতেও তো তার গায়ে লাগে। এছাড়া উপায়ও তো নেই। দেখা যাবে মাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। সিরাত দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ানের কথা কিছুক্ষণ ভাবল। প্রমুখের উল্টো সাফওয়ান কি সুন্দর মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতো। সিরাত লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখত। অথচ এই ছেলের চাহনি কি তীক্ষ্ণ। বুঝা দায় মনে হয় তার ভেতরে লুকিয়ে আছে অনেক কাহিনী। খারাপ লোকের মন বোঝা যায় না, সব সময় তেজি দেখিয়ে বেড়ায়। মনে মনে গালি দিয়ে সিরাত মাঝখানে কোলবালিশ দেয়, এরপর দেয়ালের কাছে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে পড়ে। প্রমুখ মধ্যরাতে সব কাজ শেষ করে বাসায় ফিরে। বাইরে খেয়ে এসেছে সে। রুমে ঢুকে লাইট জ্বালিয়ে কাপড় নিয়ে ঢুকে ওয়াশরুমে। আজ সারাদিন কম ধকল যায়নি, কেমন শরীর ম্যাজ ম্যাজ করছে। বাইরের ময়লায় অ্যালার্জি শুরু হয়েছে তার। গোসল সেরে বেরিয়ে আসে। সারা দেহ জুড়ে ক্লান্তি হানা দেয়। সে খুব কষ্টে দরজা লক করে বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ পাশ ঘুরে ড্রিম লাইটের কোলবালিশ চোখে পড়ে। হৃদয় কিঞ্চিত করে মুখ মুছড়ে এক টানে ফেলে দিল মেঝেতে। বিশাল দেহটা টান টান করে শুয়ে হাসল। কাল রাতে গুটিসুটি হয়ে ঘুমানোর ফলে আজ শরীর ব্যথা করছে। কখনো বেড শেয়ার করার অভ্যেস নেই প্রমুখের। আজ পাশে যেই থাকুক সে সারা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে ঘুমাবে বলেই পণ করল। সিরাত এলোমেলো হয়ে তার দিক ঘুরে গাঢ় ঘুমে আচ্ছন্ন। আজ প্রমুখের হাত নিষ্পিস করছে গায়ে গা জড়িয়ে ঘুমোতে, গভীরভাবে ছুঁয়ে দিতে। তবুও কিছুক্ষণ নিজের বেহায়া মনকে শাসিয়ে ঘুমানোর চেষ্টা করে। মিনিট 15 বিছানায় গড়াগড়ি করেও ঘুম আসে না তার। মেয়ে ছাড়া মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে। সে গভীর দৃষ্টিতে সিরাতের মাথা থেকে
পা পর্যন্ত চোখ বুলায়। তৎক্ষণাৎ চোখ আটকে যায় কামিজ সরে যাওয়া পেটের কিছু অংশে। ফর্সা গায়ে সারাক্ষণ ঢেকে রাখা পেট যেন আরো আকর্ষণীয়। ঘোর লেগে যায় প্রমুখের। ঘন ঘন শ্বাস ফেলে ঢোক গিলল। আজ সিরাত কাছে থাকলেও তার মনে অস্বস্তি হানা দিচ্ছে। এমন কখনো হয়নি তার। হালাল হলেও তাকে ছুতে জড়তা কাজ করছে। কিন্তু প্রমুখ সব ভুলে এগিয়ে তাদের মাঝের দূরত্ব গুছিয়ে সিরাতের পেট বরাবর তার খসখসে হাত চেপে ধরে, শক্ত করে টেনে ধরে। মুখ নিয়ে গেল সিরাতের ঘাড়ে। ঘোরের মাঝেই নাক ঘষল আলতো করে। নরম তুলতুলে পেটে হঠাৎ কারো হাতের ছোঁয়া পেতেই সিরাত চট করে তাকায়। সারা শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। হাঁসফাঁস করে প্রমুখের চেপে রাখা হাতের উপর নিজের হাত রাখে। অজানা ভয়ে কাপা হাত বাড়িয়ে প্রমুখের হাতে জোরে খামচি দিল সে। তৎক্ষণাৎ প্রমুখ চমকে হাত সরিয়ে উঠে বসে। সিরাতের ভয়ার্ত চেহারা দেখে হতবিহ্বল হয়ে যায়। চোখ বড় বড় করে থম মেরে তাকিয়ে রইল। সিরাত ভয়ে গুটিয়ে অনবরত ঘামছে। বড় বড় শ্বাস নিয়ে অবাক চোখে চেয়ে আছে। কিছু সময় অতিবাহিত হলে প্রমুখ ঠোঁট গোল করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে। অনুভূতি এখন তরতাজা হয়ে উঠেছে তার। এভাবে কখনোই সামলে রাখেনি সে। সিরাত অবিশ্বাস চোখে তাকিয়ে আছে অনিমেষ। প্রমুখ মাথার চুল টেনে চট করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অস্পষ্ট স্বরে বলে, সরি, হঠাৎ হুঁশ হারিয়ে ফেলেছিলাম। তুমি নির্ভয়ে ঘুমাও, আমি চলে যাচ্ছি। কথা শেষে প্রমুখ বারান্দায় গিয়ে দরজা লাগিয়ে দিল বাইরে থেকে। সোফায় আটসাট হয়ে ব্যর্থ ঘুমের চেষ্টা করলো। সিরাতও এদিকে ভয়ে বিছানা চাদর খামচে বসে রইল। আর একটুর জন্য কি হতে যাচ্ছিল। অনুভূতির সাগরে বিভোর হয়ে বাকি রাত নির্ঘুমে কাটায় দুটি মানবী। আনচান মন অস্থিরতা অনুভব করে। আন্টি, সিরাত কোথায়? তায়ামা খানম মলিন মুখে দরজা খুলতেই সায়রা হেসে কথাটি বলে, আজ ভার্সিটি শেষেই চলে এসেছে সিরাতের খবর নিতে। মাঝখানে 3 দিন ঝামেলায় পড়ে সিরাতের খবর নেওয়া হয়ে ওঠেনি তার। সাফওয়ানের সাথে তার 3 দিন আগে লাস্ট কথা হয়েছিল। সায়রার নানু মারা যাওয়ায় ওই দিন বাসায় ফিরেই নানু বাসায় যেতে হয়। তাই সে আসতেও পারেনি। মূলত ব্যস্ত থাকায় সবকিছুই ভুলতে বসেছিল। কাল বিকেলেই ফেরার পরেই সিদ্ধান্ত নেয় সকালে ভার্সিটিতে না পেলে সিরাত বাসায় যাবে। ভাবনা অনুযায়ী সিরাতকে না পেয়ে আজ আসলো এখানে। আবার কোনো অঘটন ঘটলো না তো? তাইমা খানম ভেতরে আসতে বলে। সোফায় সায়রাকে বসিয়ে বলল, সিরাতের বিয়ে হয়ে গেছে। সায়রা তালে তালে মুখে ফুসকে বলল, ভালো হয়ে। সম্পূর্ণ কথা বলার ভাগ্য তার হলো না। চোখ অস্বাভাবিক বড় করে অবাক হয়েই তাকিয়ে রইল। কিঞ্চিত সময় একরাশ বিস্ময় নিয়ে হা করে আছে। মনে হচ্ছে সে ভুল শুনেছে। তাই হঠাৎ করে উচ্চস্বরে বলল, কি কি বলছেন এসব? আন্টি মজা করছেন আমার সাথে? তাইমা খানম দীর্ঘশ্বাস ফেলে। এই কদিনে কি তার উপর দিয়ে যে কি গেল শুধুমাত্র সেই জানে। তার হাত ধরে বলল, ঠিক শুনেছ, গত সপ্তাহে বিয়ে হয়েছে। কোথায়, কার সাথে? ছেলেটির নাম প্রমুখ। নাম শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ে সায়রা। একটার পর একটা আশ্চর্য কথা সে হজম করতে পারছে না। এসব বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। সে তড়িৎ গতিতে বলল, প্রমুখ মানে প্রমুখ চৌধুরী, যার মাঝে ভালো জিনিসটা ছিটে ফোটাও নেই। সে রাতারাতি বিয়ে করলো সিরাতকে? কিভাবে সম্ভব? এই যেন ভয়ানক দুর্ঘটনা। হিসেব চষাতে পারছি না। সিরাতকে তো সাফওয়ান ভালোবাসে। হ্যাঁ, ছেলেটি জোর করে বিয়ে করেছে। সিরাত কিছু বলল না? ওই ভয়ঙ্কর ছেলেকে কিভাবে বিয়ে করলো? এখন কি তার বাসাতেই থাকে? সিরাতকে কখন মেরে মাটি চাপা দিয়ে দেয়? কি আশ্চর্য, কি আশ্চর্য! আমার হজম হচ্ছে না। কিভাবে কি হলো? তাইমা খানম ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো। নাক মুছে সেদিনের ঘটনা সব বলল। কাহিনী শুনে আরো বিস্মিত না হয়ে পারল না সায়রা। মুখ হা করে তাকিয়ে রইল। তাইমা নরম স্বরে বলল, বাসার বাইরে কয়েকটি ছেলেকে দেখেছো না? তারা ওর পাঠানো লোক। আমার কখন কি লাগে সব ম্যানেজ করে দেয়। সকালে দুপুরে কি খাবো সব। প্রথম 2 দিন সারাক্ষণ কাঁদতাম। ছেলেগুলো বোঝাতো, আশ্বাস দিত। আমারও কেন জানি মনে হয় ছেলেটা ভালো। নয়তো এতগুলো মানুষ আমার পেছনে কেন রাখবে? রুমে সিসি ক্যামেরা লাগিয়ে বলল, সিরাত দেখবে আপনি কি কি করছেন।
যদি কাঁদেন আপনার মেয়েও কাঁদবে। জানি না আমার মেয়েটা কেমন আছে। সায়রা ঢোক গিলে মুখ কালো করেই বসে রইল। বিখ্যাত মাফিয়া অবশেষে তার বান্ধবীর দিকেই নজর দিল। সিরাতের জন্য বুক মোচড় দিয়ে উঠল। না জানি কি করছে ওই লোকটার বাসায় থেকে। যার মেয়েদের প্রতি সম্মানই নেই, সে কি সিরাত